আসসালামু আলাইকুম। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। মহান করুণাময় আল্লাহ তাআলার কৃপায় ভালো আছি। আশা করছি তোমরা ঘরে আছো, ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস থেকে আমি তোমাদের আজকে পাঠদান করাচ্ছি। এই সংক্ষিপ্ত সিলেবাসের আমি শেষের যেই গদ্যটি রয়েছে বাংলা সাহিত্যে রূপ ও রীতি, এই প্রবন্ধটি আমি আজকে তোমাদের পড়াবো। আশা রাখছি তোমরা আমার ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং আয়ত্ত করবে। আমি এর আগে তোমাদের কবিতা, গল্প, নাটক, উপন্যাস পড়িয়েছি। এখন তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস থেকে এখন পাঠদান করব। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে গল্প, কবিতা যা আছে মোটামুটি আমার পড়া হয়ে গেছে। এখন শুধু তোমাদের রিভিশন করব। আজকে তোমাদের যে গল্পটি পড়াচ্ছি সেটা পড়ানো ছিল না, সেই গল্পটি নিয়েই আজকে তোমাদের মাঝে হাজির হয়েছে। তাহলে বাংলা প্রথম পত্র ক্লাসে তোমাদের স্বাগতম। মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সাথে আছি। হাজেরা খাতুন, সিনিয়র শিক্ষক, বাংলা, পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল, পল্লবী, ঢাকা। আজকের বিষয় পরিচিতি জেনে নাও, মানে পাঠ পরিচিতি জেনে নাও। বাংলা প্রথম পত্র, দশম শ্রেণী, পাঠ বাংলা সাহিত্যের রূপ ও রীতি। তাহলে পাঠ পরিচিতি সম্পর্কে জেনে নিলে, এসো আমরা মূল পাঠ আলোচনা করার আগে কিছু ছবি দেখি। দেখো, বইয়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। চর্যাপদ, মানে এই চর্যাপদটা হলো সাহিত্য। বাংলা সাহিত্যে আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। তারপরে দেখো, সাহিত্য, কবিতা, হাসির নাটক, শেষের কবিতা, বাংলা উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এ সব কিছুই হচ্ছে কি সাহিত্য, বাংলা সাহিত্য। তাহলে চলো, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বাংলা সাহিত্যে রূপ ও রীতি। লিখেছেন হায়াত মাহমুদ। তোমাদের এখানে আমি মূল বক্তব্য আজকে বলে দিচ্ছি না, আমরা পাঠদানের মাধ্যমেই আমরা বুঝে নিব মূল পাঠটা, মূল বক্তব্যটা। তোমরা বাসায় বই দেখে সুন্দর করে পড়ে ফেলবে। দেখো, সাহিত্যের রূপ ও রীতি গদ্যটি পড়ে তোমরা কি শিখবে সেটা একটু জেনে নাও। লেখক সম্পর্কে জানতে পারবে, সাহিত্যের শাখা প্রশাখা সম্পর্কে জানতে পারবে, সাহিত্যের শাখা প্রশাখা গুলোর গঠন কৌশল সম্পর্কে জানতে পারবে। মানে এই বিষয়গুলো তোমরা আজকের এই পাঠটি পড়ে তোমরা জানতে পারবে। তাহলে আমরা এখন
সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধটি যিনি লিখেছেন তার সম্পর্কে একটু সংক্ষিপ্ত ভাবে জেনে নিই। দেখো, হায়াত মাহমুদ জন্মগ্রহণ করেছেন 1939 সালে 2 জুলাই পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে। কোথায়? পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে। শিক্ষা ও পেশা দেখো, কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শেষে বর্তমানে অবসর জীবনযাপন করছেন। আর উল্লেখযোগ্য গ্রন্থ দেখো, স্বাগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, বাঙালি বলিয়া লজ্জা নেই, কিশোর বাংলা অভিধান, এগুলি হচ্ছে তার উল্লেখযোগ্য গ্রন্থাবলী। আর পুরস্কার দেখো, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। তাহলে লেখক পরিচয় সম্পর্কে জেনে নিলে, এখন এই সাহিত্যটা কি আমরা একটু জেনে নিই। সাহিত্য বলতে যথাসম্ভব কোনো লিখিত বিষয়বস্তুকে বোঝায়। সাহিত্য শিল্পের একটি অংশ বলে বিবেচিত হয়, অথবা এমন কোনো লেখনী যেখানে শিল্পের বা বুদ্ধিমত্তার আঁচ পাওয়া যায়, অথবা যা বিশেষ কোনো প্রকারের সাধারণ লেখনী থেকে আলাদা। মোট কথা, ইন্দ্রিয় দ্বারা জাগতিক ও মহাজাগতিক চিন্তা, চেতনা, অনুভূতি, সৌন্দর্য ও শিল্পের লিখিত বা লেখকের বাস্তব জীবনের অনুভূতি হচ্ছে সাহিত্য। তাহলে আমরা এই সাহিত্য সম্পর্কে জানলাম। দেখে নাও, সাহিত্যের প্রধান লক্ষণ হচ্ছে সৃজনশীলতা, মানে কিছু সৃষ্টি করা। হ্যাঁ, এখন দেখো সাহিত্যের রূপ অর্থ কি, আর সাহিত্যের রীতি অর্থ কি। মানে সাহিত্যের রূপ ও রীতি। সাহিত্যের রূপ অর্থ হচ্ছে সাহিত্যের শাখা প্রশাখা, আর সাহিত্যের রীতি অর্থ হচ্ছে ঘটন কৌশল। তাহলে দেখো, সাহিত্যকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, এই প্রকার ভেদটা আমরা এখন দেখব। তোমাদের জন্য সুন্দর করে ছক তৈরি করেছি, এই ছকের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। দেখো, সাহিত্য, পদ্য সাহিত্য আর গদ্য সাহিত্য। তাহলে সাহিত্য দুই প্রকার, একটা হচ্ছে পদ্য সাহিত্য, একটা হচ্ছে গদ্য সাহিত্য। এই পদ্য সাহিত্যকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। দেখো, মহাকাব্য, গীতিকাব্য, নাটক। এই পদ্য সাহিত্যকে এই 3 ভাগে ভাগ করা হয়েছে। আর গদ্য সাহিত্যকে ভাগ করা হয়েছে ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস। দেখো, এই নাটককে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: ট্র্যাজেডি, কমেডি আর প্রহসন। আর এই প্রবন্ধকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মনময় আর একটা হচ্ছে তন্ময়। এই মনময় আর তন্ময়, এটার ব্যাখ্যাটা আমি সামনে স্লাইড তৈরি করেছি, সেখানেই তোমাদের বুঝিয়ে দিব। তাহলে সাহিত্যগুলো, এর মধ্যে এখন প্রথমে দেখো কবিতা। আমরা কবিতা নিয়ে আলোচনা করব। দেখো, কবিতা হচ্ছে ছন্দবদ্ধ ভাষায়, অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে কবিতা বলে। কবিতার রূপ ভেদ দুটি: মহাকাব্য আর হচ্ছে গীতিকাব্য। মহাকাব্য যুদ্ধ বিগ্রহের কাহিনী নিয়ে রচিত, আর গীতিকাব্য হচ্ছে সংক্ষিপ্ত আকারের কবিতা, এটা হচ্ছে গীতিকাব্য। তাহলে দেখো, আরো সামনে অনেক কিছু দেখতে পারবে। এই যে
বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য মহাকাব্যগুলো একটু দেখে নাও। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, তারপরে হলো বাল্মীকির রামায়ণ, এগুলি হলো কি মহাকাব্য। দেখো, আর ব্যাসদেবের মহাভারত, এই দুইটা হলো এই তিনটা হলো মহাকাব্য। আর গীতিকাব্য গীতিকাব্যের আদি নিদর্শন হলো চর্যাপদ। এই চর্যাপদ ওই যে তোমাদের দেখালাম যে আগেই, এটা গীতিকাব্যের আদি নিদর্শন হলো চর্যাপদ। আর কবি জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, এগুলি গীতি কাব্য। এখন কবিতা দেখলে নাটক দেখো। নাটক সাহিত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন। নাটক সাহিত্যকে কাব্য সাহিত্য হিসেবে গণ্য করা হয়। কাব্য সাহিত্য দুই প্রকার, দৃশ্যকাব্য আর হলো শ্রুতি কাব্য। নাটক দৃশ্যকাব্য হিসেবে গণ্য। এই নাটক কি দৃশ্যকাব্য হিসেবে গণ্য। তাহলে নাটক 5 অঙ্কে বিভক্ত। প্রারম্ভ, প্রবাহ, 3 নম্বরে উৎকর্ষ, 4 নম্বরে গ্রন্থিমোচন, 5 নম্বরে উপসংহার। তাহলে নাটক সবসময় কি 5টা অঙ্কে বিভক্ত। দেখো, কাহিনী, বিষয়বস্তু ও পরিণীতি বিচারে নাটক 3 প্রকার: ট্র্যাজেডি, কমেডি, প্রহসন। বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য নাটক: দীনবন্ধু মিত্রের নীলদর্পণ, গিরিশচন্দ্র ঘোষের কালা পাহাড়, দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর, রক্তকরবী। এগুলি কি বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য নাটক। দেখো, এখন ছোট গল্প দেখো। ছোট গল্প বলতে কি বোঝায় সেটা আগে জেনে নাও। ছোট গল্প আকারে ছোট, উপন্যাসের মতো প্রথম থেকে শেষ পর্যন্ত বর্ণনা করা সম্ভব হয় না। শেষটুকু পাঠককে হৃদয়ঙ্গম করে নিতে হয়, মানে এটা বুঝে নিতে হয়, পাঠককে বুঝে নিতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প হলো শেষ হইয়াও হইল না শেষ। এটা হলো রবি ঠাকুরের ছোট গল্প। আর উপন্যাস দেখো, সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে উপন্যাস অন্যতম। উপন্যাস রচিত হয় গদ্য ভাষায়। উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট। বাংলা সাহিত্যে প্রথম ও সার্থক কালজয়ী ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস থেকে বেশি পঠিত ও জনপ্রিয় উপন্যাস বহু ধরনের হতে পারে। জনপ্রিয়: সামাজিক, ঐতিহাসিক, কাব্যধর্মী, ডিটেকটিভ, মনোবিশ্লেষণ ধর্মী। প্রবন্ধ। এখন দেখো, প্রবন্ধ গদ্যে লিখিত রচনা যা পাঠকের জ্ঞান তৃষাকে পরিতৃপ্ত করে। প্রবন্ধ গদ্যে ও নাতিদীর্ঘ আকারে লিখিত হয়। প্রবন্ধটা কি গদ্যে ও নাতিদীর্ঘ আকারে লিখিত হয়। যেমন আজকে আমরা যেটা পড়াচ্ছি তোমাদের, সেটা প্রবন্ধ। এই প্রবন্ধ 2 শ্রেণীর। এই যে তন্ময়
আর মনময়। আমি তোমাদের আগেই বলেছিলাম যে স্লাইড তৈরি করা আছে, সেখানে তোমরা এটা ধারণা পেয়ে যাবে। মনময় কি? বিষয়বস্তুর প্রাধান্য স্বীকার করে রচিত হয়। আর মনময় লেখকের মেধাশক্তি উপেক্ষায় ব্যক্তি হৃদয়ী প্রধান হয়ে ওঠে। বুঝছো? এটা হলো মনময়, মানে লেখকের মেধাশক্তি অপেক্ষায় ব্যক্তি হৃদয়ই সেখানে প্রাধান্য পেয়ে থাকে। তাহলে প্রবন্ধ 2 শ্রেণী আমরা দেখলাম। এখন তোমাদের একক কাজ দিচ্ছি। সাহিত্যের প্রধান লক্ষণ কি? বিশ্ব সাহিত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন কি? গীতি কবিতার আদি নিদর্শন কি? এটা তোমাদের একক কাজ, বাসায় তোমরা করে ফেলবে। জোড়াই কাজ নাও। নাটককে দৃশ্যকাব্য বলা হয় কেন? আমি কিন্তু স্লাইডে তোমাদের পড়িয়েছি, উত্তরটা তোমরা বাসায় লিখে ফেলবে। দলীয় কাজ নাও। তথ্যবহুল রচনা হলেও তাকে প্রবন্ধ বলা যাবে না কেন? আলোচনা করো। আমি কিন্তু পড়ালাম কিছুক্ষণ আগে, তোমরা আরেকটু বই দেখে পরে এটার উত্তরটা বের করবে। এটা তোমাদের দলীয় কাজ। বাড়ির কাজ নাও। ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো লিখে নিয়ে আসবে। এটা তোমাদের বাড়ির কাজ। আমি ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী রবিবার তোমাদের সাথে আমার আবার ক্লাস হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।